আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ২৪ ব্যাচ। সো ভাই দেখো তোমাদের এসএসসি কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় মাত্র একটা সিকিউ করে ভাইয়া তুমি এখান থেকে একটা সৃজনশীল তোমার এসএসসি এক্সামে তুমি কমন পাবা। এই একটা সিকিউর মাধ্যমে তুমি 50টা সিকিউ কভার করতে পারবা। সো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভাইয়া, অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কি হবে, মজা আয়েগা, ফিল করতে পারবা। সো আজকে আমরা দেখো একটা সিকিউ নিছি, এখানে তিনটা মানে মৌল দেওয়া আছে, প্রতীকী অর্থে এ বি সি ব্যবহৃত হয়েছে, বাট এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তারপর আমাদের প্রশ্ন করছে কি, আমাদের প্রশ্ন করছে হচ্ছে উদ্দীপকের মৌল তিনটির পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া, এখন দেখো আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে মৌল তিনটাকে আইডেন্টিফাই করা, নির্ণয় করা। এখন তুমি এখানে কি লিখবা যে উদ্দীপকের যে তিনটি মৌল হচ্ছে, এ হচ্ছে কত ভাইয়া, এ হচ্ছে 9, বি হচ্ছে কত, বি হচ্ছে 17, আর সি কত ভাইয়া, সি হচ্ছে 35। এখন এই যে মৌলগুলা, এই মৌলগুলো তো আমাদেরকে আগে মানে বের করতে হবে। সো তোমরা জানো পারমাণবিক সংখ্যা 9, এটা কোন মৌল ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া ফ্লুরিন। ফ্লুরিন কত ভাইয়া, ফ্লুরিন হচ্ছে 9। তারপর যে বি, বি কত 17, 17 কোনটা, 17 হচ্ছে ভাইয়া ক্লোরিন। তাহলে 17 কি ভাইয়া, ক্লোরিন। আর 35 মানে 35, এটা কত ভাইয়া, 35, 35 এটা কত, এটা হচ্ছে ভাইয়া ব্রুমিন, বিআর। এখন তাহলে আমাদের মৌল তিনটা আমরা পাইছি, উদ্দীপকের মৌল তিনটি কি কি, মৌল তিনটি হলো ভাইয়া, একটা হচ্ছে ফ্লুরিন, একটা হচ্ছে ক্লোরিন, আর একটা হচ্ছে কি ব্রুমিন। এখন আমাদের বলছে যে এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রুমিন, এই তিনটার পারমাণবিক আকারের পরিবর্তন। এখন দেখো তোমরা কি জানো পারমাণবিক আকার বলতে কি বোঝাচ্ছে ভাইয়া। এখন পারমাণবিক আকার হচ্ছে ভাইয়া, ধরো আমরা যদি ফ্লুরিনের কথা চিন্তা করি, এ হচ্ছে তার নিউক্লিয়াস, এ হচ্ছে প্রথম শক্তি স্তর, এ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে, এই যে 2টা থাকে। পরের শক্তি স্তরে কয়টা, যেহেতু 9 কয়টা হবে, এই যে 2টা, 4টা, 6টা, 8টা, আর এই হচ্ছে একটা 9টা। এখন এই যে পারমাণবিক আকার মানে কি, এই যে নিউক্লিয়াস থেকে ভাইয়া এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে না, এইটার মধ্যবর্তী যে দূরত্ব ভাইয়া, এই যে মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে ভাইয়া অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর আকার। এটা কি ভাইয়া, এটাই হচ্ছে পরমাণুর আকার বা অ্যাটমিক রেডিয়াস। সো এখন আমাদেরকে বলছে যে এই যে তিনটা মৌল আছে, এই তিনটা মৌলের মধ্যে তাদের পারমাণবিক আকারটা আমরা একটু ব্যাখ্যা করব। সো আকারটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, দেখো প্রথমে তুমি লিখবা যে তারপর এগুলোর ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই দিবা, যে এগুলোর ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখাই, তাহলে দেখো এগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা যদি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস দেখাই ভাই, ফ্লুরিন কত 9, তাহলে 1s2, 2s2, 2p কত ভাইয়া, আর 4, আর হচ্ছে 5, এই তো 9। তারপর হচ্ছে ক্লোরিন ভাই কত, 17। এখন ক্লোরিন কত, 1s2, 2s2, 2p6, তারপরে কি 3s2, 3p6, কত হয়েছে দেখো 10, 12, এখানে কত হবে 12, আমাদের ক্লোরিন হচ্ছে 17, 13, 14, 15, 16, 17, 5, তাই তো 5। তারপরে দেখো তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। এখন তারপরে কি, তারপর হচ্ছে ভাই ব্রুমিন, বিআর কত, ব্রুমিন বিআর কত দেখো 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে ভাই 3s2, 3p6, 3d কত, 3d আমরা যদি এখানে 10 দিই ভাইয়া, 3d যদি 10 দিই, 3d 10 এর আগে কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই 4s আমাদের দিতে হবে 2, তারপরে হচ্ছে 3d তে। এখন আমরা যদি হিসাব করি, এখানে যদি আমরা হিসাব করি তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত দাঁড়ায় দেখো 35 তো। সো আমরা এখানে দেখলাম 10, আর এখানে যদি আমরা 10 দিই 20, আর এখানে 10 30, তাহলে 3d 4s2 4p, দেখো আমাদের এখানে 4p দিতে হবে, 4p কত, 4p 5। এখন আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসের দিকে থাকাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখো তো ভাইয়া, এখানে তাদের যে দেখো সর্বশেষ শক্তি স্তরে প্রত্যেকটার কত আছে দেখো, এই যে এইটার দেখো এখানে পি উপশক্তি স্তর, এই যে পি অরবিটালে প্রত্যেকটা কিন্তু ভাই 5টা করে ইলেকট্রন আছে, 5টা করে ইলেকট্রন আছে। এখন
আমরা কি জানি, এই জাস্ট ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখাইবা, দেখানোর পরে তুমি লিখবা যে আমরা তো এটা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, যদি তুমি বাম থেকে ডানে যাও তখন কি হবে, পারমাণবিক আকার কমতে থাকবে, পারমাণবিক আকার কমতে থাকবে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হচ্ছে ভাইয়া, পারমাণবিক আকার কমবে। কেন কমবে দেখো, দেখো এইখানে কিন্তু ভাইয়া তুমি যতই বাম থেকে ডানে যাবা প্রোটন সংখ্যা বাড়বে। কি বাড়বে ভাইয়া, তুমি যত বাম থেকে ডানে যাবা প্রোটন সংখ্যা বাড়বে, তারপরে যেটা হবে নিউক্লিয়ার চার্জ কিন্তু বেড়ে যাবে। প্রোটন সংখ্যা বাড়বে, তারপর কি বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে। এখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যখন তোমার বাড়তে থাকবে তখন কি হবে, তাদের মধ্যে আকর্ষণও বাড়তে থাকবে। যখন ভাইয়া বাম থেকে তুমি ডানে যাবা, এইভাবে ডানে যাবা, হ্যাঁ বাম থেকে যখন তুমি এইভাবে ডানে যাবা তখন কি হবে, এইভাবে আকারগুলো ছোট হতে থাকবে। কেন ছোট হতে থাকবে, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা বাড়তেছে, নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, তাদের মধ্যে আকর্ষণ বাড়তেছে, যার কারণে তুমি বাম থেকে ডানে যাবা আকার ছোট হতে থাকবে। তাদের মধ্যে যত টান বেশি হবে, যত আকর্ষণ বেশি হবে, তত ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের কাছাকাছি আসার চেষ্টা করবে, তখন তাদের আকারটা ছোট হতে থাকবে। এখন যখন দেখবা একই গ্রুপের মৌল উপর থেকে নিচে যাবে, কি হবে ভাইয়া, যখন উপর থেকে নিচে যাবে, কথা বুঝো, উপর থেকে যখন নিচে যাবে তখন কি হচ্ছে দেখো, এই যে এখানে কি আছে, তাদের যে সর্বশেষ শক্তি স্তর কত, 2s 2p, তারপর এটা ভাইয়া 3s 3p, তারপর এটা কি 4s 4p। এখন দেখো এইখানে কিন্তু ভাই তাদের শক্তি স্তর কিন্তু বাড়তেছে। এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো কিন্তু একই গ্রুপের মৌল। এখন একই গ্রুপের মৌলের যখন ভাই উপর থেকে নিচে যায়, প্রত্যেকটা মানে মৌলের ক্ষেত্রে এক একটা করে ধাপ বৃদ্ধি পাচ্ছে। দেখো শক্তি স্তর কিন্তু বাড়তেছে। এখন শক্তি স্তর বাড়ার কারণে কি হচ্ছে দেখো, যখন তুমি ধরো এই যে ফ্লুরিনটা, হ্যাঁ এই হচ্ছে ফ্লুরিন, এই হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখন তুমি যদি ক্লোরিনেরটা যাও, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর ভাইয়া, তার আরেকটা শক্তি স্তর আছে, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। যদি ভাইয়া তুমি ব্রুমিনে যাও, আমরা ক্লোরিন দেখলাম, এখন ব্রুমিনে যদি যাও তখন কি হবে, এ হচ্ছে ভাইয়া তার নিউক্লিয়াস, এ হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তারপর হচ্ছে ভাইয়া চতুর্থ শক্তি স্তর। তার মানে কি হচ্ছে, তার কিন্তু শক্তি স্তর বাড়তেছে। দেখো শক্তি স্তর যত বাড়তেছে তাদের আকার কিন্তু তত বড় হচ্ছে। দেখো এই হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। এখন যত উপর থেকে নিচে যাচ্ছে তত কি হচ্ছে, তার আকার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো তুমি কি লিখবা, যে আমরা জানি যে একই মৌলের, একই পর্যায়ের মৌলের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে এবং উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে। এখন আমাদের যে উদ্দীপকের যে মৌলগুলো রয়েছে এগুলো প্রত্যেক ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন একই গ্রুপের মৌল। অতএব একই গ্রুপের মৌলের ক্ষেত্রে যত তুমি উপর থেকে নিচে যাবা তত আকারগুলো বড় হতে থাকবে। এক্ষেত্রে আমাদের আকারের যে ক্রম, এইটা তোমরা জাস্ট লিখে দিবা। সেটা হবে যে ব্রোমিন হবে বড় সবচাইতে, তারপর হবে ক্লোরিন, তারপর হচ্ছে ভাই ফ্লুরিন। এই হচ্ছে আমাদের আকারের ক্রম। জাস্ট তুমি এইটা লিখে দিবা যে ব্রোমিন সবচাইতে বড়, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লুরিন। কেন হচ্ছে সেটাও তো বলে দিছি ব্যাখ্যাটা, জাস্ট এইভাবে তুমি ব্যাখ্যা করে দিয়ে আসো, তাহলে তোমার এইখানে টিচার তোমাকে মানে 3-এ 3 দিতে বাধ্য হবে, 1 মার্কও কাটার কোনো সুযোগ নাই। সো জাস্ট এইটা তুমি দেখো। সো ভাইয়া এখন আমরা দেখি যে আমাদের যে 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি উদ্দীপকের মৌলের সাহায্যে বিশ্লেষণ করো। হ্যাঁ আমরা এটা মানে এমনি জানি যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, যেহেতু এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তো তোমরা জানো এখানে ইলেকট্রন বিন্যাস তো আছেই, পর্যায় সারণী আছে। সো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পর্যায় নির্ণয় করতে পারি, গ্রুপ নির্ণয় করতে পারি, ধর্ম আমরা নির্ণয় করতে পারি। সো অবশ্যই ইলেকট্রন বিন্যাসই কি পর্যায় সারণীর মূল ভিত্তি। সো এটা আমরা একটু ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করব, প্রথম কাজ, উদ্দীপকের মৌলগুলো তো আমরা গো হতে পাইছি, লিখবা যে উদ্দীপকে গো হতে পাই। প্রথম কথা লিখবা যে গো হতে পাই A9 কি, A9 হচ্ছে ফ্লুরিন, আর হচ্ছে B17 কত ক্লোরিন, আর হচ্ছে C35 এটা কত, এটা হচ্ছে ভাইয়া ব্রোমিন Br। সো তুমি এটা লিখার পর কি লিখবা, দেখো এটা লিখার পর তুমি লিখবা হচ্ছে যে উদ্দীপকের যে 3টা যে মৌল পাইছি, এই যে ফ্লুরিন পাইছি, ক্লোরিন পাইছি, ব্রোমিন পাইছি, আর নিম্নে এগুলার ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। আমরা কিন্তু প্রথমটাও কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখছি, এইখানেও আমরা ইলেকট্রন বিন্যাসটা দিব। দেখো ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, দেখো ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে, 1s2 2s2 2p5, তারপর হচ্ছে ক্লোরিন
দেখো ভাইয়া একই গ্রুপের মৌল তো তোমার ইলেকট্রন বিন্যাস করতে একেবারে সহজ হবে, জাস্ট ধাপগুলো তুমি বাড়াইবা। যেমন 1s2 এখানে 2s2, 2p এখানে 6 দিবা, তারপর হচ্ছে 3s2 বা 3p তুমি 5 দিবা, কারণ একই গ্রুপের মৌল। তারপরে যদি তুমি ব্রোমিন দাও তাহলে দেখো কি হবে, আমি এখানে হিসাব করতেছি না, এটাই আসবে যে 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p 6 3d 10 4s2 4p কত 4p5। এখন দেখো প্রথম কথা হচ্ছে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করে কি পাইছি দেখো, আমরা এটা ব্যাখ্যা করব যে কেন হচ্ছে এটা তোমার মূল ভিত্তি করা হয়েছে। সো আমরা কয়েকটা কি পয়েন্ট দিব, কি করবো ভাইয়া, কয়েকটা কি পয়েন্ট আমরা দিব যে নাম্বার 1, হ্যাঁ নাম্বার 1 একটু ব্যাখ্যা করে দিব যে প্রথম কথা হচ্ছে ভাইয়া এদের যে যুজতা স্তর, দেখো যুজতা স্তর শক্তি স্তর, যুজতা স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো ভাইয়া, দেখো এই হচ্ছে তার যুজতা স্তর। তো এই যুজতা স্তরে দেখো তার 7টা ইলেকট্রন আছে। এইটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এইটার ক্ষেত্রে কত 7টা ইলেকট্রন আছে। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া 7টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম লিখবো যে উদ্দীপকের মৌল তিনটির যুজতা স্তরে 7টি করে ইলেকট্রন বিদ্যমান। কয়টা করে ইলেকট্রন বিদ্যমান? 7টি করে ইলেকট্রন বিদ্যমান। তারপরের কথা আমরা লিখবো হচ্ছে যে এখন দেখো এই যে 7টি করে ইলেকট্রন বিদ্যমান না ভাইয়া, সো এই যে 7টা ইলেকট্রন বিদ্যমান, এবং তোমাকে যদি একটা ডায়াগ্রাম আমি দেখাই, দেখো এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে তার ধরো শেষ কক্ষপথ, তিনটার শেষ কক্ষপথ হচ্ছে এইটা, হ্যাঁ। সো দেখো এই হচ্ছে 2টা 4টা 6টা, এই হচ্ছে 7টা। এখন তোমরা তো এটা জানো যে প্রত্যেকটা জিনিস কি স্টেবল হতে চায়। ধরো আমরা পড়াশোনা কিসের জন্য করতেছি? নিজেকে স্টেবল করার জন্য করতেছি, তাই না? সো এই যে আমরা পড়াশোনা করে কি করবো, ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে আমরা অনেকে ডাক্তার হওয়ার চিন্তা করবো, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে টিচার, হোয়াট এভার তুমি যে প্রফেশনই পছন্দ করো, বাট তোমার চিন্তা কি যে হালাল ওয়েতে টাকা ইনকাম করে তুমি একটা স্টেবল হবা, মানে একটা জায়গায় পার্মানেন্ট হবা। তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো, তুমি নিজে একটা স্টেবল লাইফ অর্জন করতে চাও, এজন্য তুমি পড়াশোনা করো। ঠিক ওই রকম ভাবে আমাদের মানে পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল কিন্তু স্টেবিলিটি অর্জন করতে চায়, মানে স্থিতিশীলতা অর্জন করতে চায়। সো ওই স্থিতিশীলতা অর্জন তারা কিভাবে করে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে করে, অথবা তারা কি করতে পারে ইলেকট্রন বর্জন মানে দান করার মাধ্যমে। হয় কেউ গ্রহণ করবে, আবার কেউ কি করবে বর্জন করবে, ত্যাগ করবে। সো এইভাবে তারা তাদের স্টেবিলিটি মানে কি স্থিতিশীলতা অর্জন করে। সো এইখানে দেখো যখন ভাইয়া এখানে 7টা ইলেকট্রন আছে, এখন দেখো একজনের কাছে ভাইয়া 7টা ইলেকট্রন আছে, আরেকজনের কাছে আছে ভাইয়া একটা। এখন তার ধরো এই যে তার স্টেবিলিটি মানে স্থিতিশীলতা অর্জন করতে তার কয়টা দরকার? 8টা দরকার। স্থিতিশীল মৌল কোনগুলা? আর্গন। ওই যে তোমার 18 নম্বর গ্রুপের মৌল কোনগুলা? নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে না, প্রত্যেকটা মৌল কিন্তু নিষ্ক্রিয়ের মতো হতে চায়, এজন্য তারা সর্বশেষ শক্তি স্তরে কি করতে চায় ভাইয়া? সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করতে চায়। সো 8টা ইলেকট্রন যখন ভাই অর্জন করতে চাবে, এখানে দেখো তার কাছে 7টা আছে, এবং ও কি 7টা দান করতে পারবে? না, 7টা দান করা তার জন্য অনেক কষ্ট, অনেক কষ্ট। সো সে কি করতে পারে? একটা ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করে অথবা কারো কাছে শেয়ার করে সে কিন্তু ভাইয়া এখানে স্টেবিলিটি অর্জন করতে পারে। সো যারা ভাইয়া ইলেকট্রন, এই যে ধরো এখানে প্রত্যেকটা মৌলের কিন্তু 7টা করে ইলেকট্রন আছে, তার মানে এরা একই গ্রুপের মৌল, এটা তো আমরা বুঝতে পারছি। তারপর তারা কি? তারা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। এখন ভাই যারা ইলেকট্রন গ্রহণ করে এরা কি? এরা হচ্ছে অধাতু। অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে তাদের যুজতা স্তরে 7টা ইলেকট্রন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওরা ইলেকট্রন গ্রহণ করে। দ্বিতীয় নাম্বার কি লিখবা? এভাবে একটু নাম্বারিং করতে হবে না, ওরা ইলেকট্রন গ্রহণ করে, ওদের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন, যেহেতু ওরা কি করে একটা করে ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে। কি করে ভাই? ওরা একটা করে ইলেকট্রন গ্রহণ করে কি হয়? এনায়নে পরিণত হয়। সো ওরা যখন ভাইয়া একটা করে ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হবে? F মাইনাস Cl মাইনাস Br মাইনাসে পরিণত হবে। যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ওরা, আমরা যদি একটু বিক্রিয়াটা চিন্তা করি তাহলে F প্লাস ইলেকট্রন গ্রহণ করে F মাইনাসে পরিণত হলো, Cl প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি করতেছে? Cl মাইনাসে পরিণত হলো। আর এইখানে যদি আমরা Br দিই, Br প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? Br মাইনাসে পরিণত হইলো। জাস্ট এটা তুমি লিখে দিবা, নিচে লিখে দিবা, এই সাইডে না, তুমি নিচে লিখবা।
যখন তুমি স্টেপটা লিখবা যে এইভাবে গ্রহণ করে তারা কি হয়েছে, এনায়নে পরিণত হয়েছে। যারা এনায়ন, কারা এনায়ন? ওরা অধাতু। যারা ইলেকট্রন গ্রহণ করে ওইটা লিখবা যে যেহেতু ওরা ইলেকট্রন গ্রহণ করে সেহেতু কি বলতে পারি, ওরা অধাতু। দেখো আমরা কি পাচ্ছি, কি দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করে কিন্তু ওটার দেখো ওইখান থেকে আমরা গ্রুপও নির্ণয় করতে পারতেছি। ওরা একই গ্রুপের মৌল না ভাইয়া, ওরা একই গ্রুপের মৌল। সো ওটার পর্যায় গ্রুপ আমরা নির্ণয় করতে পারতেছি, প্লাস হচ্ছে ওর যে ধর্ম, হ্যাঁ ও যে অধাতু এটা আমরা বলতে পারতেছি, ও যে এনায়ন এটাও কিন্তু আমরা বলতে পারতেছি। তারপরে দেখো আমরা আর কি কি বলতে পারি, ইলেকট্রন গ্রহণ করে অধাতু। এখন অধাতু যারা এরাকে আমরা কি বলতে পারি, যে ওরা হচ্ছে জারক ভাইয়া, তীব্র জারক। কোনগুলা জারক ভাইয়া? যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই কিন্তু জারক। আর বিজারক হচ্ছে যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক। জারণ ঘটে কার? বিজারকের। জারণ ঘটে কার? বিজারকের। আর বিজারণ ঘটে কার? জারকের। জাস্ট এই জিনিসটা তুমি মাথায় রাখবা, হ্যাঁ। সো এরা কি? এরা হচ্ছে ভাইয়া জারক, এরা হচ্ছে জারক। সো এইটাও তুমি লিখবা। তারপর কি লিখবা? তারপর লিখবা হচ্ছে আর কি হতে পারে, দেখো ওরা আবার ইলেকট্রন শেয়ার করে কিন্তু ভাইয়া ওরা কি করতে পারে, ওরা বন্ধন গঠন করতে পারে। যেমন তুমি যদি ফ্লোরিন F2 এর কথা বলো তাহলে কি করতেছে, দেখো ধরো এইভাবে, এই হচ্ছে তার, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে শেষ শক্তি স্তর। আমরা এই ক্ষেত্রেও একটা শেষ শক্তি স্তর দিই, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এই হচ্ছে শেষ শক্তি স্তর। এখন দেখো তার এইখানে হচ্ছে ভাইয়া 2টা 4টা, এ হচ্ছে ভাইয়া 6টা, আর এইখানে হচ্ছে ভাইয়া একটা ইলেকট্রন, তাই না? আর এইখানের ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে 2টা 4টা 6টা, হ্যাঁ। সো ও কি করছে ভাইয়া, এইখানে আরেকটা ইলেকট্রন। সো এই যে ফ্লোরিনটা, এই হচ্ছে ফ্লোরিন, এই হচ্ছে ফ্লোরিন। এই ফ্লোরিন কি করছে, এই ফ্লোরিন তার একটা ইলেকট্রন এই যে এই কক্ষপথের সাথে শেয়ার করে ফেলছে। সো এই কক্ষপথের সাথে যখন এই ইলেকট্রনটা শেয়ার করছে, সো তখন কি হচ্ছে, দেখো এই ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু তার কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে, এই ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু তার অষ্টক পূরণ হয়ে গেছে। অষ্টক পূরণ হয়ে গেছে না? ও কিন্তু স্থিতিশীলতা অর্জন করে ফেলছে। এবং এটা কি করছে ভাইয়া, F2 একটা অণু গঠন করছে। সো তারা কি করতে পারে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতে পারে। শেয়ার করে এইখানে যে বন্ধনটা তৈরি হয়েছে, একটা ইলেকট্রন বন্ধন তৈরি করছে না, তখন এটা ফ্লোরিন একটা বন্ধন তৈরি করছে। এটা হচ্ছে ভাই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কেন? কারণ হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু ওইটা বন্ধনটা গঠিত হয়েছে। যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি ভাই, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তারপরে আর কি আমরা কি বলতে পারি, আবার দেখো একই গ্রুপের মৌল, যেহেতু একই গ্রুপের মৌলের ক্ষেত্রে যতই উপর থেকে নিচে যাবে তখন কি হবে, তার আকার বৃদ্ধি পেতে থাকবে। তার আকার কি হবে, আকারগুলো বৃদ্ধি পেতে থাকবে। সো এরকম যদি ভাইয়া তোমাকে যা যা বললাম এই ধর্মগুলো তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো। আর কি বলতে পারি, আকারের ক্রম তুমি দিতে পারো, জাস্ট আকারের ক্রমটা তুমি দিয়ে দিবা। সেটা হচ্ছে এরকম, ব্রুমিনের আকার বড় হবে, তারপরে হচ্ছে ক্লোরিনের আকার, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ভাইয়া ফ্লুরিনের আকার। তুমি এই ক্রমটা দিবা যে উপর থেকে নিচে গেলে তার আকারগুলো বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে তার আকারগুলো বৃদ্ধি পায়। সো এইভাবে কিন্তু ভাইয়া তুমি এই একটা সিকিউর মাধ্যমে কিন্তু এই পর্যায় সারণীর মনে করো যে ম্যাক্সিমাম এরকম তোমাকে ধর্ম দিয়ে দিবে, অথবা বলবে যে তুমি এইটার গ্রুপ নির্ণয় করো অথবা পর্যায় নির্ণয় করো। পর্যায়বৃত্ত ধর্ম তোমাকে বলতে পারে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ এগুলোর উপর অলরেডি ভাইয়ার ভিডিও আছে, তারপরেও আমি নিয়ে আসবো। সো অবশ্যই ওই ভিডিওগুলো তুমি দেখবা। আর হচ্ছে এইভাবে তুমি এই যে পারমাণবিক আকারের পরিবর্তন তো বুঝাইছি, আর হচ্ছে এইটা যে ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, দেখো আমরা অনেক কিছু কিন্তু এইখান থেকে এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারতেছি। এজন্যই পর্যায় সারণীকে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা। আর এখন এই ক্লাসগুলো তুমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং এইগুলো করে তুমি তোমার টেস্ট পেপারের যে সিকিউ আছে, এসকিউ আছে, এগুলো সলভ করার ট্রাই করবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।